আপনাদের নিশ্চয় কয়েকদিন আগে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ঘটনা মনে আছে, যেখানে একজন সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে পরপর ওই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে লরি, ট্রাক সেগুলো যাচ্ছে, সেখান থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছিল, যেগুলো কুড়োচ্ছিল এই সিভিক ভলেন্টিয়ার। সেখানেও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছিল এবং সবটা হচ্ছিল একজন এএসআই, তিনি গাড়িতে বসেছিলেন বরানগর থানার, তার উপস্থিতিতে হচ্ছিল, তার নির্দেশে হচ্ছিল বলে অভিযোগ সামনে আসে। তার প্রতিবাদ করেন এক ব্যক্তি এবং তারপর সেই ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ করে সংশ্লিষ্ট কমিশনারেট। এরই মধ্যে আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ারের বিষয়টা সামনে এসেছিল আরজি করের ঘটনার ক্ষেত্রে, যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় এবং আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয় আদালত। সেও পেশায় ছিল একজন সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারের প্রতাপ এতটাই ছিল, সে ব্যারাকে রীতিমতন থাকতো এবং পুলিশ লাগানো বাইক নিয়ে সে ঘুরে বেড়াতো। এই সঞ্জয় রায়, এই সিভিক ভলেন্টিয়ার, এই সঞ্জয় রায়ের ভূমিকা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলেছিল বারে বারে সর্বোচ্চ আদালত। একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে অ্যাক্সেস পেতে পারে, এই প্রশ্ন পর্যন্ত তুলেছিল সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি প্রশ্ন করেছিলেন যে কিভাবে তার নিয়োগ হয়, তাদের কোথায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, বেতন, পুরোটা রাজ্যকে জানাতে বলেছিলেন তিনি। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অনিলদা, কি বলবেন, এই যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দৌরাত্মের অভিযোগ, এটা যেন থামার কোনো নাম নেই, লাগাম যেন পড়ানো যাচ্ছে না। একদিকে হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার, গতকাল যে ঘটনা ঘটেছে, পুলিশের উর্দি চুরি করে তারা একেবারে দাদাগিরি চালাচ্ছিল বলে অভিযোগ। পাঁশকুড়ার ঘটনা আপনি জানেন, যেখানে একটা সপ্তম শ্রেণীর পড়ুয়া চিপস চুরির অপবাদ দেওয়ায় সে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ, এবং যে ভয় দেখানো থেকে শুরু করে মারধর করা যে দোকানের মালিক, সেও পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। এই দৌরাত্মের লাগাম কেন পড়ানো যাচ্ছে না অনিলদা? অ্যাকচুয়ালি কি জানেন তো, এত সিভিক ভলেন্টিয়ার, এদের নো ওয়ার্ক নো পে। এদের রিক্রুটমেন্ট কিভাবে হয়, কি করে ভগবান জানে। কিছুটা আগে তো যারা টেকনিক্যাল হ্যান্ড ছিল তাদের পরীক্ষা টরীক্ষা হতো, টেস্ট হতো, তারপরে হতো। এখন বাকিগুলো যা হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে, ধরুন রিক্রুটমেন্টের একটা প্রসেস থাকে, একটা ফিজিক্যাল টেস্ট হয়, তারপরে আপনার রিটিন পরীক্ষা হয়, তারপরে ওদের তারপরে 6 মাসের ট্রেনিং হয়। এখন এইসব ট্রেনিং করে যদি হঠাৎ পাঠিয়ে দেওয়া হয়, আরজিকর হসপিটালের ইস্যুতে বলা হলো যে ওদের পোস্টিং করাবে, ডিউটি করতে করতে ট্রেনিং করবে। আমাদের কারোর মাথায় ঢুকলো না ডিউটি করতে করতে ট্রেনিং হয়। একটা ছিল আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং, বিভিন্ন ইউনিটে গিয়ে কাজ বুঝে সেইগুলো শেখা, তারপরে পোস্টিং হতো। এখন এইসব যদি হজবরল চলতে থাকে তাহলে তো এরকমই হবে। আর তারপরে এরা কি করছে, এদের একটা কনস্টেবল রিক্রুটমেন্ট করলে তাকে প্রায় 25 থেকে 30,000 টাকা মাইনে দিতে হবে, তার নানা রকম সুযোগ সুবিধা আছে, সেগুলো দিতে হবে। এরা তো 9,000 টাকা মাইনে পায়, তারপরে এদের ভবিষ্যতে যদি একটা লাভ 2 লাখ টাকা ধরিয়ে দেবে ব্যাসে। এরা তো আর যে দাদা দিদিদের দয়ায় ঢুকছে, তাই সে দাদা দিদিদের কি দেখছে, 10-15 বছরের মধ্যে তারা 30 লাখ 40, যারা সাইকেল চলতো তারা 30 লাখ 40 টাকার গাড়ি চড়ছে, গালে মাটি বসতে পারছে না, পিছলে যাচ্ছে। এইসব দেখলে এই যদি সোসাইটি হয়, এমএলএ এমপিদের দিচ্ছেন না, আপনি এই সিভিক ভলেন্টিয়ারদের তোলাবাজি নিয়ে কেন বলছেন? আপনি আসলে আমাদের দলে এমএলএ এমপিদের দেখেছেন কিভাবে কোটি কোটি টাকা পাওয়া গেছে? তাদের জেলে পুড়তে গিয়ে আবার কয়েক কোটি টাকা খরচা হচ্ছে সরকারের, আবার তারা জেলে না যাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচা করছে সরকারের। মানে কি যে চলছে এই জিনিস, তাদেরকে আমরা সেলাম করছি, তারা মহান নেতা বলে সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই যদি উপর মহলের চরিত্র হয়, এই সোসাইটি থেকে তো সিভিক ভলেন্টিয়ার আসছে। অনেক ধন্যবাদ অনিলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।